দর্শক, এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, বাংলাদেশের ইতিহাসে যে উন্নয়ন হয়েছে তা ইউনূস কখনো করতে পারবে না বললেন শেখ হাসিনা। জানাবো, শেয়ার বাজার থেকে ৭৫,০০০ কোটি টাকা লুট বললেন আরাফাত। জানিয়ে দেব, বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ারের পরিবারের কাছে চাঁদাবাজির ঘটনায় মামলা। সর্বশেষ জানাবো, ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। উন্নয়ন থেমে গেলে স্থবির হয় জাতি। শেখ হাসিনার অনুপস্থিতিতে থেমে গেছে অগ্রযাত্রা। বাংলাদেশের ইতিহাসে যে উন্নয়ন, অগ্রগতি ও আত্মমর্যাদার যুগের সূচনা হয়েছিল তার স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে দীর্ঘ 16 বছর ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। এমন এক সময় যখন উন্নয়ন ছিল দৃশ্যমান, অর্থনীতি ছিল গতিশীল আর জনগণ ছিল আত্মবিশ্বাসে উজ্জ্বল। আজ সেই নেতৃত্বের অনুপস্থিতিতে জাতি যেন হারিয়ে ফেলেছে দিক নির্দেশনা, স্থবির হয়ে পড়েছে অগ্রযাত্রা। স্বপ্ন থেকে বাস্তবে অবকাঠামোর বাংলাদেশ। নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, এটি আত্মবিশ্বাসের প্রতীক। তারই ধারাবাহিকতায় বাস্তবায়িত হয়েছে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল, যমুনা রেল সেতু ও ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক রূপান্তর ঘটিয়েছে। নগর উন্নয়নের নিদর্শন হাতির ঝিল, পূর্বাঞ্চল, 300 ফিট ও থার্ড টার্মিনাল আজ উন্নত বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। শেখ হাসিনা সরকার শুধু অবকাঠামো নয়, মানুষের জীবনে পরিবর্তন এনেছে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, ইমাম, জেলে ও স্বামী পরিত্যক্তা ভাতায় সব সামাজিক নিরাপত্তা কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীর জীবনকে করেছে সুরক্ষিত। 10 টাকা কেজিতে চাল বিতরণ, ভিজিএফ, ডিজিডি, ওএমএস কর্মসূচি এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প, সব উদ্যোগ জনগণের আস্থা অর্জন করেছে। শিক্ষায় বিপ্লব ঘটিয়েছে শেখ হাসিনা সরকার। বিনামূল্যে বই বিতরণ, 26,000-এরও বেশি বিদ্যালয় সরকারিকরণ, কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং পদক্ষেপ প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সমান সুযোগ তৈরি করেছে। নারীর ক্ষমতায়ন, শিক্ষা ভাতা ও মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, সব কর্মসূচি সমাজের সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে। শেয়ার বাজার থেকে ৭৫,০০০ কোটি টাকা লুট বললেন আরাফাত। শেয়ার বাজার থেকে ৭৫,০০০ কোটি টাকা লুট। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রথম 1 বছরের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, এই সরকার দেশকে ঋণ, লুটপাট আর অর্থনৈতিক ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এবং নিজেদের ব্যর্থতা আড়াল করতে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। এক বিবৃতিতে মোহাম্মদ আলী আরাফাত বলেন, ইউনূস সরকার আওয়ামী লীগের আমলে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হতো, কিন্তু এই বিশাল অভিযোগের কোনো প্রমাণ তারা আজও দিতে পারেনি। তিনি গাণিতিক হিসাব দিয়ে এই দাবিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করে বলেন, যদি সত্যি $234 বিলিয়ন পাচার হতো তবে দেশের জিডিপির আকার $684 বিলিয়ন পৌঁছাতো এবং প্রবৃদ্ধি 10 থেকে 11% হতে হতো, যা বিশ্ব ব্যাংকের দেওয়া 6 থেকে 7% গড় প্রবৃদ্ধির তথ্যের সঙ্গে মেলে না। আরাফাত বর্তমান সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার সমালোচনা করে বলেন, গত 1 বছরে আমদানি খরচ কমলেও এবং বিভিন্ন খাতে ব্যয় কমানো হলেও তার সুফল জনগণ পায়নি। তার মতে, অবকাঠামো উন্নয়ন কার্যত স্তব্ধ, সামাজিক বিনিয়োগে ভয়াবহ কাটছাঁট চলছে এবং শিক্ষা খাতেও বিনিয়োগ নেই বললেই চলে। তিনি অভিযোগ করেন, ব্যয় কমলেও অর্থনীতি স্থিতিশীল হয়নি, বরং প্রতিটি খাত দুর্বল হয়েছে এবং সাশ্রয় হওয়া অর্থ ক্ষমতাসীনদের পকেটে গেছে। মোহাম্মদ আলী আরাফাত তার বক্তব্যের শেষে বলেন, ইউনূস সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নামে দুর্নীতির গল্প ছড়াচ্ছে, কিন্তু বাস্তবতা হলো গত 1 বছরে ঋণ, টাকা ছাপানো, শেয়ার বাজার লুট এবং বিদেশি অর্থ পাচারের পরিমাণ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। তার মতে, জনগণের চোখে ধুলো দিয়ে দেশের ভবিষ্যৎ লুট করা হচ্ছে।
বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ারের পরিবারের কাছে চাঁদাবাজির ঘটনায় মামলা। রাজধানীর মগবাজার এলাকায় বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের স্থানীয় যুবদল নেতাকর্মী বলে পরিচয় দিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা ভয় ভীতি দেখিয়ে 1 লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ভয়ে তারা মগবাজারের একটি ব্যাংকের বুথ থেকে 80,000 টাকা তুলে দেন। এছাড়া 20,000 টাকার একটি চেকে সই করতে বাধ্য করা হয়। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা গ্রিনওয়ের একটি ফ্ল্যাটে। রোববারে ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আব্দুল হামিদের স্ত্রী তানজিন হামিদ। তানজিন হামিদ বলেন, তারা আমাদের পরিচয় জানার পর আরো খারাপ আচরণ করেছে, এমনকি বাচ্চাদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছে। বাসায় নগদ টাকা না থাকায় তারা ব্যাংকের বুথ থেকে টাকা তুলে দিতে বাধ্য করেছে। ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারত যদি বাংলাদেশের স্বৈরাচারী সরকারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হয়ে পড়ে তাতে বিএনপির কিছুই করার নেই। তিনি বলেন, বাংলাদেশের জনগণই ইতিমধ্যে সেই সম্পর্ক নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করছে, আর তিনি থাকবেন দেশের মানুষের পক্ষেই। প্রায় 2 দশক পর বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক, বাংলাদেশের স্বার্থ ও আঞ্চলিক কূটনীতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কের শিথিলতা নিয়ে প্রশ্নে তিনি বলেন, এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। তিনি আরো বলেন, বিএনপির নীতির কেন্দ্রবিন্দু হবে বাংলাদেশের স্বার্থ। কোনো বিদেশি শক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জনগণের স্বার্থই হবে প্রধান বিবেচ্য। সীমান্ত হত্যা ও পানি বণ্টনের প্রসঙ্গেও বিএনপি চেয়ারম্যানের এই উত্তরদানে স্পষ্ট হয় যে তার নেতৃত্বে গঠিত সরকার বাংলাদেশের ন্যায্য অধিকার রক্ষায় কঠোর অবস্থান নেবে। তারেক রহমান বলেন, আমরা আমাদের পানির হিস্সা চাই, আরেক ফেলানি ঝুলে থাকুক এটা আমরা দেখতে চাই না। বিবিসির এই সাক্ষাৎকারে তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিএনপি আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলেও যে কোনো সিদ্ধান্তে দেশের সার্বভৌম স্বার্থকেই সর্বাগ্রে রাখবে।